আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোকপাত করতে চলছি। বিষয়টি হচ্ছে মূল শিরোনাম দিয়েছি ভাষা কিভাবে তৈরি হয় এবং ভাষার দ্বৈততা কী, একটা বলতে যে আরেকটা বোঝায়, এটি কিভাবে বোঝায়। আমরা এটি বোঝানোর আগে আমরা দেখে নিব আমার শিরোনামের মধ্যে কী রয়েছে। মূল শিরোনাম থেকে যদি আমরা বেরিয়ে আসি ভাষার দ্বৈততা, তাহলে দেখা যাবে এখানে আছে ছায়াবানি হলে আগুন লেগেছে, মুরগিটি খাবার জন্য তৈরি, সে গাছে উঠে পড়ল, সে খেয়ে ফেলেছে, আমি অদৃষ্টে বিশ্বাস করি, পৃথিবীটা কার বশ, ঢাকার ঘাস সাদা কেন। এই ধরনের কথাগুলি বলার আগে আমি প্রথমেই শিরোনামের ভাষা কীভাবে তৈরি হয় আমরা এটা বলবো। আমরা যে একাডেমিক আলোচনা করি তার মধ্যে আমরা বলি যে ভাষা হচ্ছে কি মানুষের মুখনিসৃত অর্থবোধক ধ্বনি বা ধ্বনিসমূহের নাম। এটা আমরা সবাই মোটামুটি জানি, কিন্তু এইটার পেছনের যে কারিগরি দিকটি, কিভাবে বলি, কিভাবে ভাষাটা তৈরি হয়, সেটি জানতে হলে আমাদের একটু ভালোভাবে জানতে হবে। কিভাবে জানতে হবে? যে মস্তিষ্ক ছাড়া আমাদের ভাষা কখনোই সচল হতো না। এই মস্তিষ্কটা এই মানে সব প্রাণীরই রয়েছে, কিন্তু মানুষেরটা একেবারেই ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? তার মূলে রয়েছে মানুষের দুইটি জায়গা, মস্তিষ্কের পিছনের বাম দিক আর ডান দিক। বাম দিককে বলা হয় ভ্রুকা অঞ্চল এবং ডান দিককে বলা হয় ভ্যানিক। এই ভ্রুকা অঞ্চলে মানুষ যা দেখে শুনে সেগুলোকে স্টক করে, মানে সংহত করে। 5 লক্ষ বছর আগে মানুষ যেদিন প্রথম কথা বলতে শিখেছে, তখন এর আগে যে নির্বাক মানুষগুলো ছিল প্রাণীর মতো, তারা চতুর্দিকে তাকিয়ে দেখেছে অসংখ্য কিছু। এই অসংখ্য কিছু তার স্টোরে জমা হয়েছিল। সেই জমা হওয়া কথাটি মানুষের ফুসফুস থেকে যে বাতাসটা বের হয়, সেই বের হওয়ার মতো যে জায়গাটার মধ্যে সাহায্য করেছিল আমাদের ভ্যারনিক নামক অঞ্চলটি ডান পাশে। এই ভ্যারনিক নামক অঞ্চলটি কিভাবে যে স্টক হলো ব্রুকা অঞ্চলে, তারপরে সেটি ভ্যারনিক অঞ্চলে ডান দিকে যায়। যাওয়ার পরে নার্ভ সিস্টেমের মধ্যে, নার্ভাস সিস্টেমের মধ্যে অর্থাৎ স্নায়ু তন্ত্রের পথ ধরে সে মুখে আসে। মুখের ভিতরে থাকে অনেকগুলো অর্গান, কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, উষ্ঠ। এইগুলোকে তাড়িত করে কে ভেতরে যে আমাদের ফুসফুস নামক যন্ত্রটি আছে, সে সবসময় স্বয়ংক্রিয়ভাবে একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে। অর্থাৎ একবার আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি। এই যে দুইটি কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেনের যে আদান এবং প্রদান, এর মধ্যে দিয়ে আমাদের অর্গানগুলোকে বাধাপ্রাপ্ত হয়ে এক এক ধ্বনি তৈরি করে, সেই ধ্বনিগুলো শব্দ তৈরি করে, বাক্য তৈরি করে আমাদেরকে ভাষা নির্মাণে সাহায্য করছে। ধরা যাক আমি যখন কথা বলছি, তখন আমার ভ্রুকা অঞ্চল থেকে আমার ভ্যারনিক অঞ্চলে আসলো, আসার পরে আমার মুখ দিয়ে নার্ভাল সিস্টেমের মধ্যে দিয়ে, নার্ভের মধ্যে দিয়ে মুখ দিয়ে বেরিয়ে আসলো। মুখ দিয়ে বেরিয়ে আসার পর কোথায় গেল? এটা বায়ুর মধ্যে চলে গেল। এবং আমার যদি একটা সমদূরত্ব যে শুনতে পারে, সেই পর্যন্ত একজন শ্রোতা থাকে সামনে, সে সেটি শুনে ফেলবে। আমি যদি তাকে বলি তুমি কি খেয়েছ, কোনো একটা কারণ ছাড়া তো আর বলবো না, একটা কারণে আমি তাকে বলবো, বলবার আমার অধিকার ছিল, তাই আমি বলবো, আমার মস্তিষ্ক তাই বলাচ্ছে। বলানোর পরে সে কিন্তু নেনু সেকেন্ডের মধ্যে উত্তর দিতেছে হ্যাঁ খেয়েছি অথবা না খাইনি। আচ্ছা, কেন এমনটি সে বলতে পারলো? এই জন্যেই তারও ভ্রুকা এবং ভ্যারনিক অঞ্চল রয়েছে। আমার কথাটি ভ্রুকা অঞ্চলে চলে গেল, ভ্রুকা অঞ্চল থেকে ওর ভ্যারনিক অঞ্চলে চলে গেল, ভ্যারনিক অঞ্চল থেকে সে প্রথমে কানের মধ্যে দিয়ে, কিন্তু এটা বাতাসের মধ্যে দিয়ে তার কানের মধ্যে দিয়ে প্রবেশ করে কিন্তু সেই মস্তিষ্কে, গুরু মস্তিষ্কে চলে গিয়েছিল। এইভাবে যেতে যেতে ভ্রুকা থেকে তার ভ্যারনিক অঞ্চল থেকে আবার তার মুখে এলো। সেই মুখে থেকে এই যে জবানটা বেরিয়ে এলো, উত্তরটা বেরিয়ে এলো, সেটা আবার আমাকে শোনালো, মানে আমার কান সেটি শুনতে পেল। এই যে দেনা লেনা অর্থাৎ আদান এবং প্রদান, এই দেনা আদান এবং প্রদানের মধ্যে দিয়েই আসলে ভাষা তৈরি হয়।
সেই ভাষা নিয়ে আমরা পরবর্তী এপিসোডে আরও সুন্দর করে আমাদের এই ভাষা, মৌখিক ভাষা কোনটা লেখ্য ভাষা, সেই মৌখিক ভাষা আবার কীভাবে ভাগ হলো, আমরা কেন এক একজন এক এক জাতি এক এক রকম উচ্চারণ করি, সেই প্রসঙ্গ আমরা পরে বলবো। কিন্তু আমরা এখন যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে মজার জিনিস, সেটা হলো ভাষার দ্বৈততা। মানে আমি একটা জিনিস বুঝাতে গিয়ে আরেকটা ভুল বুঝতে পারে এমন জিনিসকে আমরা দ্বৈততা বলি, ইংরেজিতে একে অ্যাম্বিগুইটি বলে। যেমন এক ছাত্রে একটা কৌতুক আছে যে শিক্ষার্থীদের জিজ্ঞেস করলো শিক্ষক, আচ্ছা বলো তো দেখি এই ঘোড়ার ডাকের প্রচলন কে করেছিল? অনেকেই কাচুমাচু করতেছিল। এই সময় এক ছাত্র উঠে বলেছিল, স্যার শেরশাহ। হ্যাঁ ঠিক বলেছ, শেরশাহ। তখন আরেক ছাত্র উঠে বলল, স্যার এর আগে কি ঘোড়ায় ডাকতো না? তার মানে ঘোড়ার ডাকের যেটা প্রচলন করেছিল সেটা আমরা যেটা পোস্ট অফিস বলি, সেই ডাক ঘরের প্রচলন। এক ঘোড়াতে করে আরেক ঘোড়াওয়ালা ব্যক্তির কাছে দিয়ে দিত। এইভাবে তারা সে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের মধ্য দিয়ে একেবারে আফগানিস্তান পর্যন্ত ডাক বিভাগকে প্রচলন করেছিলেন, সুপ্রচলন করেছিলেন। ইতিহাস আমাদের এটাই বলে শেরশার এই কর্মযজ্ঞটিকে। কিন্তু আরেক ছাত্র যেটি বুঝলো সেটাও তো আরেকটা বলাই বাহুল্য। কীরকম সেটি হলো আরেক ধরনের, অর্থাৎ ঘোড়ায় কি ডাকতো না, মানে ঘোড়ার ডাক বলতে তো সেই ডাকি। তাহলে একই রকম সমস্যা দেখা দিল। এ থেকেই আমরা একটা অ্যাম্বিগুইটি তৈরি করে। আমার শ্রদ্ধাভাজন শিক্ষক অধ্যাপক যতীন সরকার একটি গল্প বলেছিলেন, তিনি সদ্য প্রয়াত হয়েছেন। তো উনি বলছিলেন যে নাসিরাবাদ কলেজের একজন ছাত্র খাতার মধ্যে লিখেছিল ঘনত্ব কি। বিজ্ঞানের এই ছাত্র লিখছিল দুধে জাল দিতে 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 এই যে ঘন হয়ে যায় যে, এটার নামই ঘনত্ব। ওই শিক্ষক এসে যতীন স্যারকে বললো, দেখেন আমার ছাত্র কি লিখেছে। বলছে তোমাকে নাম্বার দিতে হবে, ও তো একটা যুক্তি দিয়ে ঘনত্বই বলেছে। কিন্তু এই ঘনত্ব যে আর ওই ঘনত্বের সাথে তফাৎ রয়েছে, এটি আমরা সহজেই বুঝতে পারি। এর নামে হলো আমরা বলি অ্যাম্বিগুইটি বা ভাষার দ্বৈততা। আচ্ছা, এরকম কথাটি নিয়ে আরেকটা গল্পই বলে ফেলি, তারপর আমরা বোর্ডে চলে যাব। আমরা এই কথাগুলোকে বিশ্লেষণ করব। কি সেই গল্পটা হচ্ছে এটা, একবার এক লোক, মানে দুই লোক ঘোড়া নিয়ে শব্দ নিয়ে, মানে তাদের মধ্যে একটা ঝগড়া হচ্ছে, ফ্যাসাদ হচ্ছে। এক লোক বলছে ঘোড়া মানে 6 ফুট, আরেক লোকে বলছে 6 ইঞ্চি। তখন মাঝখান থেকে এক পথিক যাচ্ছিল, বললো কি ব্যাপার, তোমাদের মধ্যে কি নিয়ে বিবাদ হচ্ছে? বললো যে দেখেন তো, সে বলতেছে ঘোড়া 6 ফুট। ঘোড়া কি কখনো 6 ফুট হয়? তো আরেকজন বলতেছে আচ্ছা ঘোড়া কি কখনো 6 ইঞ্চি হয়? তখন বললো যে দেখো, আসলে তোমাদের তো সমস্যা না, সমস্যা বাদিয়েছে অভিধান। অভিধানে কি ব্যবহৃত? এই ঘোড়া বানানটি ঘয়কার, ঢয় বিন্দু রয়কার বা ঢয় শূন্য রয়কার। এই যে ঘোড়া বানানটি দেখো, একদিকে ঘুটক, এটার অর্থ হবে ঘোটক, যেটাকে আমরা অশ্ব বলি। আবার আরেক দিকে ঘোড়া হচ্ছে, এটার অর্থ দাঁড়াচ্ছে বন্দুকের ট্রিগারের জায়গাটি, ট্রিগারের আবদ্ধ জায়গা। তাহলে কি দাঁড়াইলো? কথা দুটিই সত্য, যে ট্রিগার টিপে ওটুকুর 6 ইঞ্চি। আবার এই ঘোড়া একই বানান, যেটা অশ্ব বলি, ঘটক বলি, সেটা 6 ফুট। দুটিই সত্য, কাউকে তো মিথ্যা বলা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে বক্তা কি বোঝাতে চাচ্ছেন, যে ঘোড়ায় চড়িয়ে আমর্দ ঘোড়ায় টিপিয়ে ভাগ মেরেছে। তখন বোঝা গেল যে ঘোড়ায় যে চড়েছে এই ঘোড়াটা ঘটক, আর ঘোড়ায় টিপিল যেটা, সেটা বন্দুকের ঘোড়া। এইভাবে আমাদের অ্যাম্বিগুইটি দূর করা, দ্বৈততা দূর করা আমাদের পক্ষে কঠিন কিছুই না। এটি আমাদের সহজাতভাবে শৈশবকাল থেকে আমরা এটা তৈরি করতে শিখেছি এবং আমরা এটা পারি, এটা আমাদের সেই সক্ষমতা রয়েছে। তাহলে আমরা এই ভাষার দ্বৈততা বলতে দুটি গল্প দিয়ে অন্তপক্ষে একটু বুঝাতে পেরেছি মনে হচ্ছে। আচ্ছা, এবার আসি আমাদের এই যে ভাষার নিয়ে একজন ব্যক্তি, আমাদের এখানে এখন ময়মনসিংহ শহরে 6টি হলের মধ্যে একটি হল অবশিষ্ট রয়েছে, যে হলটি সবচেয়ে পুরনো, যার নাম সাহাবানী সিনেমা হল। এখানে প্রথম নির্বাক ছবি এবং সবাক ছবি প্রথম চালু হয়।
এই সাহাবানী হলের সামনে দাঁড়িয়ে একজন জোরে জোরে বলছে সাহাবানীতে আগুন লেগেছে, আগুন। আরেক লোক বলছে ভাই আগুন লাগলো কোথায়? আগুন লাগলে কি আমরা দেখতাম না? বলছে আরে ভাই ওই যে পোস্টারে দেখেন রাজ্জাক শাবানা অভিনীত আগুন। তো এইভাবে আমাদের লোক বলে অভ্যাস যে আগুন লেগেছে সাহাবানীতে, কোনো কিছু ছবি লাগলে এইভাবে বলে। তাহলে কথাটার দুটি মানে দাঁড়াই গেল। এই যে দুইটি মানে থেকে বুঝতে হবে যে আসলে সাহাবানীতে সিনেমা নামক মানে আগুন নামক সিনেমাটি লেগেছে। এটিকে ওই আগুন বা অগ্নি দিয়ে এটাকে বিশেষায়িত করার কোনো অবকাশ নেই, কারণ সে দেখতে পাচ্ছে যে এখানে আগুন নেই। সুতরাং আমরা এই অ্যাম্বিগুইটি যখন দেখি তখন কিন্তু আমাদের ভাষা তৈরির পিছনে একটি জাদুমন্ত্রের মতো কাজ করে, যে আমরা নিজেরাই এটা বানাইতে পারি এবং নিজেরাই এটা ভুল সংশোধন করতে পারি। ভাষার কাজ বা মস্তিষ্কের যে কাজ ভাষা তৈরির ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোকে আমরা আমাদের সিলেবাসের মধ্যে খুব বেশি একটা উপস্থাপন করি না। এই উপস্থাপন না করার ফলে আমাদের শৈশব থেকে যে একাডেমিক শিক্ষাটা লাভ করি, এই ভাষার যে এটি ভাষা সাধু এবং চলিত ভাষার পার্থক্য শেখা, কিংবা তারপরে আমরা ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ইত্যাদি তত্ত্বের মধ্যে দিয়ে আমরা ব্যাকরণটাকে শেষ করে দিই। কিন্তু এইভাবে আসলে আমাদের শিশুর মনোজগৎ তো দূরের কথা, আমাদের বয়স্কেরও মনোজগৎটি তৈরি করতে পারছি না। এই পাচ্ছি না বলেই আমরা মনে করি যে এই ধরনের আমাদের এই অভিজ্ঞতাগুলো যদি আমরা এখানে উপস্থাপন করি অবশ্যই আমাদের সমৃদ্ধি লাভ করবে। তাহলে কি দেখা যাক, আমরা কয়েকটা বাক্য এখানে নিয়ে এসেছি। সেই বাক্যগুলো কি? 1 নম্বর বাক্য, ছায়াবানী হলে আগুন লেগেছে। তার মানে এটার মধ্যে একটা দ্বৈততা ছিল, আগেই বলেছি। ছায়াবানী হলে সিনেমার আগুন, সিনেমাটির নাম আগুন, ব্যাস ওই আগুন নয়। মুরগিটি খাবার জন্য তৈরি, আমরা চিত্রে দেখাবো যে কিভাবে জিনিসটি আসছে। মুরগিটি খাবার জন্য তৈরি, এই কথাটা মানে দুটি হতে পারে, যে মুরগি খাবার খাবে অথবা মুরগি তৈরি হয়েছে অন্য কেউ খাবে বলে। তাহলে এই যে অ্যাম্বিগুইটি, এটার নামে শব্দ দ্বৈততা। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সে গাছে উঠে পড়ল, এই উঠেটা যদি আমি শব্দের শেষে দিতাম তাহলে ও দিতাম, যেহেতু এটা অসমাপিকা ক্রিয়া তাই আমি রস্যও দিয়েছি, এগুলোও আমরা পরে বলবো। সে গাছে উঠে পড়লো মানে কি, উঠে কি পড়ে গেল? তাহলে এখানে একটা দ্বৈততা তৈরি হয়েছে। সে আসলে বলতে চাচ্ছে সে গাছে উঠেছে কিন্তু উঠে পড়ে যায়নি। এই বক্তব্যটা সে গাছে উঠে পড়লো বললে আমরা বুঝতে পারি আসলে সে গাছে উঠেছে। পরের বাক্যটি সে খেয়ে ফেলেছে, সে খেয়ে ফেলে দেয়নি। কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে বাক্যটার মধ্যে একটা দ্বৈততা আছে, কি সে খেয়েছে এবং ফেলে দিয়েছে, কিন্তু আসল বাক্যটি বলতে চাচ্ছে সে খেয়ে ফেলেছে। এটা একটা ফিল্টারিং আছে। আব্রাহাম নোয়াম চমস্কি তার ফিল্টারটা তৈরি করেছিলেন, ছাঁকনি তৈরি করেছিলেন। সেই ছাঁকনিটার দুটি অংশ, একটা সারফেস স্ট্রাকচার, একটা ডিপ স্ট্রাকচার। আমরা যখন সারফেস স্ট্রাকচারে দিব বাক্যটি, যে কোনো বাক্য সেটি শুদ্ধ বাক্য হয়ে যাবে, মানে আমরা ধরে নিব এগুলো সবই শুদ্ধ, ভুল হলেও শুদ্ধ। কিন্তু পরে যায় তার ফিল্টারিংটা, অর্থাৎ নিচে যখন বাক্যটি পড়বে তখন বলবে না না সে ভাত খায়, বাক্যটি ঠিক, কিন্তু সে দাঁত খায়, বাক্যটি ঠিক না। ওটাকে সে ডিসঅ্যালাউ করবে, ওই বাক্যটি সে অ্যাকসেপ্ট করবে না। এই ডিপ স্ট্রাকচারের মধ্যে দিয়ে আমরা এই ভাষার দ্বৈততাকে বুঝতে পারি। আর টি ডায়াগ্রাম বলে একটা ডায়াগ্রাম আছে, ওটাও আব্রাহাম নোয়াম চমস্কির পরবর্তী গবেষকরা এটা আবিষ্কার করেছে। সুতরাং আমরা ওই আব্রাহাম নোয়াম চমস্কি নিয়েও আমরা কথা বলবো। একেবারে যিনি বলেছিলেন যে আমাদের যত উপমহাদেশের যত ব্যাকরণ আছে সকল ব্যাকরণের একজনই হচ্ছে জনক, সে হলো পানিনি। প্রায় 2500 বছর আগে এই মনীষী যা দিয়ে গেছে তুলনা নাই, তাই তাকে বলছিলেন তিনি দ্য ম্যান মাউন্টেন অফ হিউম্যান ইন্টেলেকচুয়াল, এক জায়ান্ট তিনি। এবং যেখানে পানিনি আছে এরপরে আর কোনো ব্যাকরণ দরকার নেই। তিনি বলেছিলেন পানিনি ধ্বনিতত্ত্ব এবং রূপতত্ত্বকে অসাধারণভাবে বিশ্লেষণ করিয়েছেন। এর পরেরটি তিনি করেন নাই, সেটা হলো বাক্যতত্ত্বের প্রকাশ, মানে ব্যবহারিক দিকটা। মানুষ যে ভাষা ব্যবহার করে সেটি বাক্য দিয়ে ব্যবহার করে, এই বাক্যতত্ত্বকে তিনি একটি আধুনিকীকরণ করলেন। এটা হলো চমস্কি। তার যে টি ডায়াগ্রাম, এটা ব্যবহার করে আমরা একটা জিনিস সফলতা পাচ্ছি কি, যে এক ভাষা থেকে আরেক ভাষা ট্রান্সফার করা যায়। এই ট্রান্সফার করার যে পদ্ধতিটা তিনি আবিষ্কার করে দিয়েছিলেন বলেই আমরা সবাই বলে থাকি ভাষার ব্যাকরণের জগতের একদিকে পানিনি, আরেকদিকে চমস্কি।
মাঝখানে যারা এসেছেন তারা শুধু সাহায্যকারী। এই দুই মহান প্রতিভাকে সামনে রেখে আমরা এখন এই কথাগুলি আলোচনায় যখন যাব, আমরা প্রথমেই বলেছি ভাষা কিভাবে তৈরি হয়। এখন আমরা দেখলাম ভাষার দ্বৈততা তৈরি হয়, গল্প দিয়েও বুঝালাম কিভাবে দ্বৈততা তৈরি হয়। আমরা ফিল্টার দিয়ে বুঝালাম যে দ্বৈততা থাকবে, কিন্তু তার মধ্যে থেকে আমি আসল জিনিসটা আমি খুঁজে বের করব। রামকৃষ্ণকে পরমহংস বলা হতো কেন? পরমহংস হচ্ছে এটা রাজহাঁস। রাজহাঁসের নাকি একটা বিশেষ মেরামতি আছে যে সে দুধ আর পানি একসঙ্গে খায়, দুধ নাকের ছিদ্রি দিয়ে সে পানিটা ফেলে দেয়, দুধটাকে সে গ্রহণ করে, তাই তিনি পরমহংস। এই যে পরমহংস হওয়া, ফিল্টারিং করা, যেটা খাঁটি জিনিস সেটাকে রক্ষা করা এবং খাঁটি না হলে তাকে ফেলে দেওয়া, এটি হচ্ছে আমাদের আজকের ক্লাসে বোঝানোর অন্যতম একটি, আমরা উপাদানগুলোকে একত্র করার একটি প্রয়াস চালাচ্ছি মাত্র। ভালো থাকবেন আপনারা, আবার আসবো এই ধরনের কথা নিয়েই আপনাদের সামনে।